আমরা আছি আলিপুরদুয়ার লিচুতলা নবীন ক্লাব ফ্লাইওভারের এবং লিচুতলার ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বক্সা ফিডার রোড। এটা গত 10 দিন আগেও একটা ছোট্ট রাস্তা ছিল, কিন্তু আজকে এখানে পেভার্স ব্লক দিয়ে এদিকে 2 মিটার এবং রাস্তার বাঁ পাশে 2 মিটার তৈরি করা হচ্ছে। এতে আপনারা ঠিক ওপরে দেখতে পাচ্ছেন সোলার লাইট, যেটা গত 50-60 বছরে কেউ ভাবেনি, কিন্তু আজকে কিন্তু এটা এখানকার একটি বাস্তব চিত্র যে এই রাস্তাতেও আলো দেখা যাচ্ছে। এই আলোর কারণে আলিপুরদুয়ার জংশন থেকে যেই সমস্ত রেলওয়ে এমপ্লয়িরা এবং নিউ আলিপুরদুয়ার থেকে যে প্যাসেঞ্জার্সরা আলিপুরদুয়ার জংশনের দিকে আসতেন বা লিচুতলায় আসতেন, তাদের একটা বিরাট অসুবিধা হতো। এবং দিনের বেলাতে যে প্রচণ্ড ট্রাফিক এখানে দেখা যায়, অনেক সময় এখানে যানজটের সমস্যা হতো। ঠিক যানজটটা ঠিক এইখানটায় হতো, ঠিক ফ্লাইওভারে ওঠার সময়। আমি ক্যামেরাম্যানকে বলবো ঠিক লিচুতলার দিকে এখানে যানজট হতো, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যানজট হয়। এবং তার আগে ডিআরএম অফিসের ওখানেও কিন্তু প্রচুর যানজট হতো। কিন্তু এইবার দেখতে পাচ্ছি যে এই রাস্তার পাশে এদিকে 2 মিটার ওদিকে 2 মিটার হচ্ছে, এবং এতে করে যে যানজটের সমস্যা সেটা অনেকটাই লাঘব হবে। আসুন আমরা এই বিষয়ে কয়েকজনের সাথে কথা বলে নেই। এই 2 মিটার রাস্তা, 2 মিটার 2 মিটার 4 মিটার রাস্তা যে দুদিকে বাড়লো, এইখানকার যে স্থানীয়রা আছেন তারা কতটা কিভাবে দেখছেন। দাদা, আপনার এখানে 2 মিটার ওদিকে 2 মিটার রাস্তা বাড়লো, কি বলবেন? হ্যাঁ, বলবো যে এমনি তো ফুটপাথের জন্য রাস্তা ভালোই হয়েছে, কারণ এই জায়গায় ফ্লাইওভার দিয়ে নামতে রাস্তাটা অনেকটা চাপা। তো বাড়াতে আশা করি যানবাহন যেতেও খুব সুবিধা হবে, এবং কি ফুটপাথে যদি কেউ হাঁটাচলা করে ওদের পক্ষে সুবিধা হবে। এর আগে কি এই অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কিছু হতো নাকি? হতো বলতে কি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হতো। এই যে ফ্লাইওভার দিয়ে নামার সময় যে এই বামটা কিছুদিন আগেই 2 মাস আগেই লাগানো হয়েছে। তো আমরা এখানে ক্লাবের তরফ থেকে বা দোকানদারদের তরফ থেকে আমরা অনেক কবার বলেছি যে যাতে এখানে বামটা হয়ে যায়, কারণ কি নামতেই একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে। সামনেই স্কুল আছে। দিদি, আপনার সাথেও কথা বলবো, একটু আসবেন। সামনে স্কুল আছে, বাচ্চাদের একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে, তো এটা হয়তো ভালোই হয়েছে আশা করি। দিদিদের সাথে কথা বলবো। আপনাদের এখানে রাস্তা বাড়ছে, আপনি কি বলবেন, কেমন লাগছে? ভালো। আচ্ছা, এর আগে কি অসুবিধা হতো? আগে কি একসাথে গাড়ি মানুষ চলাফেরাতে একটু অসুবিধা না, একটা অ্যাক্সিডেন্টের ভয়। এটা যেরকম পাবলিক চলাফেরা করতে পারবে এই রাস্তাটা দিয়ে। পাবলিক চলাফেরা, আপনি আনন্দিত? হ্যাঁ। আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এই রাস্তাটা চওড়া খুব দরকার ছিল। এখন যে কোনো গাড়ি সাইডে দাঁড়াতে পারে। হ্যাঁ, রাস্তাটা ফাঁকাই থাকছে। হ্যাঁ, লোক যাতায়াত করতে পারছে। দাদা, আপনার কেমন লাগছে? খুবই ভালো, দাদা আপনার? ভীষণ আনন্দের বিষয় রাস্তাটা হওয়ার জন্য। আচ্ছা, এইখানে তো আমিও আলিপুরদুয়ার জংশনের ছেলে, প্রচুর এমএলএ এমপিরা আসলো, কিন্তু আখির কিন্তু আমরা দেখতে পেলাম যেটা ভালো কাজ ভালোটা বলতেই হবে, সুমন কাঞ্জিলাল এমএলএ কিন্তু এই কাজটা করে দেখালো। আপনাদের কেমন লাগছে? কাজ তো ভালোই হয়েছে, এবং তার সঙ্গে আরও একটা বড় কাজ, যেটা অন্ধকারে চলাফেরা করা অসুবিধা হতো, যে এই যে পথবাতি রাস্তায় মা বোনেদের চলাফেরা কোনো অসুবিধা হচ্ছে না, এখন সুবিধা আগামীতে আরও হবে। আপনারা দেখলেন স্থানীয় মানুষরা কতটা আনন্দিত, এবং এই রাস্তা দিয়ে যে কত অসুবিধা হতো মানুষের, তার বলবার কোনো ভাষা নেই। আপনারা শুনলেন যে এইখানকার স্থানীয় মানুষরা এই রাস্তা নিয়ে কতটা উৎসাহিত, কতটা আনন্দিত। এই রাস্তায় প্রচুর সমস্যা হতো, এবং সেই সমস্যা আগামী দিনে লাঘব হতে যাচ্ছে। আমরা একটু পরেই আপনাদেরকে নিয়ে চলবো এইখানকার স্থানীয় এমএলএ শ্রী সুমন কাঞ্জিলাল, তার প্রচেষ্টাতে যে এটা সম্ভব হলো, উনি কি বলবেন। নমস্কার, আমরা এখন আছি আলিপুরদুয়ার এমএলএ শ্রী সুমন কাঞ্জিলালের অফিসে। এই ফ্লাইওভার থেকে যে ছিন্নমস্তা কালীবাড়ি অবধি এবং তার আগেও যে পেভার্স ব্লকের কাজটা চলছে, সেই সম্বন্ধে এমএলএ শ্রী সুমন কাঞ্জিলালের অভিমত আমরা নেব। সুমনবাবু, আপনাকে জয়গাঁও মিরার্সে স্বাগত।
নমস্কার নমস্কার। আচ্ছা, এই যে পেভাস ব্লকের যে কাজটা চলছে, এটা তো কিছুদিন আগে এটা ডিক্লেয়ার হয়েছিল যে প্রায় 9 কোটি টাকা খরচা করে এই কাজটা হবে, কিন্তু সেই সময় শোনা গেছিল যে এটা ম্যাস্টিক হবে। এই বিষয়ে আপনার কি মতামত? না, যেটা হয়েছিল অনেক দিন থেকে আমাদের সকলের দাবি যে এই যে বক্সা ফরেস্ট রোড, যেটাকে আমরা বিএফ রোড বলি, সেই বিএফ রোডটা সোজা তো আপনার আলিপুরদুয়ার জংশন হয়ে রাজাভাতখাওয়া চেকপোস্ট হয়ে একদম বক্সার পাহাড়ের পাদদেশ অবধি গেছে, শান্তালা বাড়ি অবধি। কিন্তু এইখানে আমাদের বক্সা ফরেস্ট রোডের যে সম্প্রসারণ, যেটা এই আলিপুরদুয়ার পুরসভা এলাকায় ছিল, সেই সম্প্রসারণটা পঞ্চায়েত এলাকায় আর হয়নি। মানে আমাদের এখন যেটা আগে 1 নম্বর আসাম গেট বলতো, যেখানে এখন রেল ওভারব্রিজ হয়েছে, তার পরের পার্টটা যে বক্সা ফরেস্ট রোড, সেটার সম্প্রসারণ কাজটা অনেক দিন বন্ধ ছিল বা হয়নি। ফলে এই এলাকাটায় দেখা গেছে যে এই এলাকাটাতে একটা ব্যাপক যানজট তৈরি হতো, এবং এই যানজটটাকে প্রাথমিকভাবে সামলানোর জন্য একটা পরিকল্পনা করা হয় যে এখান থেকে সরাসরি রাজাভাতখাওয়া চেকপোস্ট পর্যন্ত রাস্তার সংস্কার হবে, বেশ কিছু জায়গায় আপনার ম্যাস্টিক রোড হবে, আর এখানে যেখানে রাস্তার সম্প্রসারণটা খুব জরুরি, এই যে ফ্লাইওভার থেকে ওঠার এবং নিচে নামার মুখেই এই যে বক্সা ফরেস্ট রোড, সেখানে প্রাথমিক অবস্থায় দুদিকে 2 মিটার 2 মিটার করে রাস্তা সম্প্রসারণের একটা পরিকল্পনা পূর্ত দপ্তর নিয়েছিল। কিন্তু এটা আমরা সবাই মিলে চেষ্টা করে খুব দ্রুত বাস্তবায়িত করবার আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি, এবং যার ফলে আপনারা দেখছেন যে এখানে প্রাথমিক স্তরে ফ্লাইওভার থেকে ছিন্নমস্তা মন্দির পর্যন্ত রাস্তার দুপাশে 2 মিটার করে পেভার্স ব্লক করা হয়েছে। তার ফলে রাস্তাটা 2 মিটার 2 মিটার করে দুদিকে চওড়া হলো। এরপরেও আবার আরও 2টো ধাপে, একটা হচ্ছে আপনার ডিআরএম চৌপুতি এলাকার একটা অংশে, যেখানে এই পেভার্স ব্লক দিয়ে আগামীতে রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা বা প্রস্তাব আছে। আর তারপরের ধাপটা হচ্ছে একদম আপনার দমনপুর বাজারের সামনে নর্থ পয়েন্ট, সেখানেও খুব যানজট হয়। বুধবার দিন ওখানে একটা সাপ্তাহিক হাট বসে, সেখানেও রাস্তাটা এতটা মানে চওড়াটা কনজেস্টেড হয়ে গেছে, এবং চট করে রাস্তার নিচেই মানে খাদের মতন হয়ে গেছে, এবং সেখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই গোটা রাস্তাতেই এই ধরনের যে কোনো সময় একটা দুর্ঘটনার সম্ভাবনা ছিল। তাই জন্য এই জায়গাটাকে প্রোটেক্ট করবার জন্য আপাতত পেভার্স ব্লক দিয়ে রাস্তার সম্প্রসারণটা হলো। এবং আচ্ছা, এই যে কাজটা চলছে আর কি, এটার আনুমানিক খরচ কত হবে? যেটা পূর্ত দপ্তরের কাছ থেকে আমাদের কাছে যেটা জানানো হয়েছে যে গোটা রাস্তাটা আপ টু রাজাভাতখাওয়া চেকপোস্ট পর্যন্ত চলছে। ম্যাস্টিক রোড হচ্ছে একদিকে, আর একদিকে এই পেভার্স ব্লক দিয়ে রাস্তার সম্প্রসারণ হচ্ছে। এই রাস্তার আমার কাছে যা খবর প্রায় 9 কোটি টাকার উপরে এটার বাজেট বরাদ্দ ধরা হয়েছে পেভার্স ব্লক সহ। কিন্তু পরবর্তীকালে এই কাজ আরও কয়েকটা ধাপে চলবে, ফলে সেই জায়গায় গিয়ে বাজেট কত দাঁড়াবে সেটা আমি নিশ্চয়ই বলতে পারছি না। তবে গোটা কাজটা কমপ্লিট হলে কিন্তু আমাদের এই বক্সা ফরেস্ট রোডের একটা বড় অংশ আপ টু রাজাভাতখাওয়া চেকপোস্ট অবধি রাস্তাটা মসৃণ হবে এবং রাস্তা চওড়া হবে। একসময় আপনি প্রায় বলতেন যে মিন্স যখন আপনি বিজেপি থেকে এমএলএ ইলেক্টেড হয়েছিলেন, সেই সময় আপনি বলতেন যে কাজ করার সুযোগ পাচ্ছি না। এখন তো আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন, এখন কেমন লাগছে আপনার? দেখুন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন জনপ্রতিনিধি সে যে স্তরেরই হোক না কেন, তার মূল প্রায়োরিটি তার এলাকার উন্নয়নটাই হওয়া উচিত। কারণ সাধারণ মানুষ তারা তো কেউ আর তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বাধীন চিন্তাভাবনা মতামত আছে, তাদের প্রত্যেকের মানসিকতাকে আমি সম্মান জানিয়েই বলছি। সাধারণ মানুষ কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয় না। সাধারণ মানুষ চায় সবসময় চিন্তাভাবনা করে তার এলাকার উন্নয়নে কারা কতটুকুন পদক্ষেপ নিচ্ছে, সেটাই মূল দেখার বিষয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার কাছে সত্যি সুযোগটা খুব সীমিত হয়ে পড়েছিল। আপনি জানেন সব যে যতটুকুন সুযোগ আমার কাছে ছিল সেটা বারবার করেও আমরা চেষ্টা করে পাইনি। আলোচনার ক্ষেত্রে সেটা দেখলে নিশ্চিতভাবে রেলের হাসপাতালের প্রসঙ্গ চলে আসবে, যেটা আমরা খুব চেয়েছিলাম যে একটা কেন্দ্রীয় স্তরে একটা হাসপাতাল হোক। সেটা আমার নিজস্ব আলিপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে বলে আমার খুব উৎসাহ ছিল, কিন্তু সেটাও না করাতে আমি খুব হতাশ হয়েছিলাম। পরবর্তীকালে আমার মনে হলো যদি সাধারণ মানুষের কাজে একটু কোনো রকমভাবে কন্ট্রিবিউশন করতেই না পারি, যদি আমার কোনো ভূমিকাই না থাকে, তাহলে আমার এই জনপ্রতিনিধির সার্থকতা কোথায়? আজকেই আমাদের রেলের কিছু রানিং স্টাফদের সাথে কথা হচ্ছিল, যে ওনারা বলছিলেন যে দীর্ঘদিন থেকে এই আসাম গেট থেকে একদম আলিপুরদুয়ার জংশন অবধি রাস্তার দুধারে কোনো আলো থাকে না। এটা কিন্তু আমরা দেখলাম প্রায় আমার বয়স 50-এর ওপরে, আমিও ছোটোবেলায় দেখেছি অন্ধকার এখানে প্রায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হতো। কিন্তু এই আপনি এমএলএ হওয়ার পরে সত্যি একটা খুব দারুণ অনুভূতি
যে এই রাস্তায় সোলার লাইট আসলো, আপনি কিভাবে এটা সম্ভব করলেন? দেখুন, এটা অনেক মানে আমাদের এই যে আপনি 50 বছর বললেন, আমরাও এটা এভাবে দেখে আসছি। আপনি জানেন আমি আগে সাংবাদিক ছিলাম, অনেকবার আমাকে খবর লিখতে হয়েছে, খুব দৃষ্টিকটু লাগতো যে এই ফ্লাইওভারের ওই দিকে এত আলো ঝলমল করছে আর একটা দিক অন্ধকার। তাও তো এখন অনেক দোকানপাট হয়েছে এই দিকটায়, দোকানের আলোগুলো পড়ে বলে যতক্ষণ দোকান খোলা থাকে একটু রাস্তাঘাটে আলো থাকে। কিন্তু আগে তো অনেক লোডশেডিং হতো আমরা দেখতাম, যদিও সেটা অনেক কমে গেছে। কিন্তু আমার মনে হয়েছিল, আমি খবর লিখেছিলাম যে শহরের একদিকে যেন দুয়োরানি, একদিকে সুয়োরানি, তো দুয়োরানির ভাগ্যে কি সবসময় অন্ধকার জুটবে? তো তারপরে আমরা অনেক খোঁজখবর নিয়ে দেখেছিলাম যে এখানে পঞ্চায়েত এলাকা পড়ছে, একদিকে বিবেকানন্দ 1, একদিকে বিবেকানন্দ 2। এখানে ইলেকট্রিক লাইট পার্মানেন্টলি লাগানো সম্ভব হচ্ছে না, কারণ তার যে বিদ্যুতের বিল সেটা পেমেন্ট করবার কোনো অপশন পঞ্চায়েতের কাছে নেই। ফলে একটা দুটো বিক্ষিপ্তভাবে খুব বড় হাইমাস টাওয়ার ইলেকট্রিক লাগানো হলেও পরবর্তীকালে বিদ্যুৎ বিল দেওয়ার অভাবে সেগুলো বন্ধ হয়ে গেল। এই কারণে আমার মনে হলো যে আমার কাছে যখন একটু সুযোগ এসছে, অন্তত এই দোকানপাট বন্ধ হওয়ার পর গোটা রাস্তাটা যে অন্ধকার হয়ে থাকে, সেই অন্ধকারটা কাটানোর জন্য, যাতে ব্যবসাদাররা বা রাত করে অনেক ট্রেন আসে, ইন্টারসিটিও কত রাত করে আসছে আলিপুর জংশনে, এমনকি প্রচুর রেলওয়ে স্টাফ, গার্ড, ড্রাইভার তারা যাতায়াত করে, এটা কিন্তু তাদের পক্ষেও খুব একটা ভীষণ একটা মানে আনন্দের বিষয় এটা। মানে গোটা রাস্তা ধরুন অন্ধকার, তার একটা গা ছমছম করে না? সেই কারণেই আমি মনে করেছিলাম যে এই দেখুন, বিদ্যুতের তো বিকল্প সোলার লাইট হতে পারে না, তার ঔজ্জ্বল্য, তার ওয়াট অনেক কম, অনেক সীমাবদ্ধতা আছে সোলার লাইটের টেকনিক্যালিও। কিন্তু না, সময়ের সাথে সাথে সেটাও হবে, কিন্তু শুরুটা তো হলো। শুরুটা হয়েছে, এবং সেই কারণে আমরা একদম ফ্লাইওভার থেকে আমরা সরাসরি একদম ছিন্নমস্তা মন্দির পার করে জংশন অবধি আমরা 35টা পথবাতি সোলার লাগাতে পেরেছি, যাতে অন্তত আর যাই হোক না কেন এই এলাকাটা রাত্রেবেলায় অন্ধকারে ডুবে থাকবে না। আরেকটা প্রশ্ন, যে একটু আগে আপনার একটা ব্রডার সেন্স পেলাম যে আপনি বললেন যে মানুষের উন্নতিতে রাজনীতি আসাটা উচিত নয়, মানুষ চায় উন্নতি। তো পাশেই আপনার একটা জায়গা আলিপুরদুয়ার জংশন, এখানে আপনি দেখছেন প্রতিদিন হয়তো একটা দুটো করে কোয়ার্টার ভেঙে ফেলা হচ্ছে, স্টাফ সেরকম নেই, চারদিকে অন্ধকার, এবং রেলে যে এত জমি পড়ে আছে এই সম্বন্ধে যখন আপনি বিজেপিতে ছিলেন সেই সময় আপনার সাথে অনেক কথা হতো আমার, এবং পরেও কথা হয়েছে। আপনার নিজস্ব ধারণা কি এখানে কি কি হতে পারে? ধরুন, অনেক কিছু হতে পারতো, কিন্তু সব মিলে তো বিষয়টা নিয়ে আমি হতাশ, কারণ আপনি নিজেও এই নিয়ে অনেক উদ্যোগী হয়েছিলেন এবং আপনার একটা উন্নয়ন মঞ্চও সম্প্রতি হয়েছে, আমি লক্ষ্য করছি। সবাই আপনারা চাইছেন যে রেলের এলাকাটা একটু উন্নয়ন হোক। কেন হবে? মানুষের জন্য আপনারা চাইছেন। এবার আমাদের কাছে রেলের যা পরিস্থিতি দিন দিন উঠে আসছে ওই রেল এলাকার, সেটা ভয়াবহ। সেটা হচ্ছে একের পর এক যত দিন যাচ্ছে, কী কারণে আমরা জানি না, আমাদের এনএফ রেলের আলিপুরদুয়ার ডিভিশনের গুরুত্ব কমছে, বিশেষ করে আলিপুরদুয়ার এলাকার গুরুত্ব কমছে। আমি এটা মানে অবাক লাগে যে একটা ডিভিশনাল টাউনে একটা জংশন স্টেশন থেকে ডিআরএম অবধি খুব ছোট্ট রাস্তা, সেই রাস্তায় রেলের থেকে কি একটু লাইট লাগানো যেত না? শুধু ডিআরএম অফিসের সামনে ঝলমল করছে লাইট, আর জাংশন স্টেশনের সামনে বড় বড় টাওয়ার দিয়ে লাইট ঝলমল করছে, কিন্তু তারপরে যে বাকি অংশটা দুদিকেই রেলের, এমনকি এই পার্টটা যেটাতে আমরা সোলার লাগিয়েছি সেই পার্টটাও রেলের অনেক জায়গা আছে, রেলের অনেক কোয়ার্টার আছে। তাহলে একটা ডিভিশনাল টাউনের রেল কর্তৃপক্ষ, তারা তো মানুষের জন্যই কাজ করছে রেল, তারা কেন তার একটা নির্দিষ্ট ডিভিশনাল টাউনে মানুষের জন্য একটু ইলেকট্রিক পথবাতির ব্যবস্থা করবে না? এটা এক নম্বর গেল। আর দ্বিতীয় হচ্ছে, আলিপুরদুয়ার রেলের এত পতিত জমি, এত ফাঁকা জায়গা পড়ে আছে, সেই জায়গাগুলোতে আপনারা জানেন যে আপনি বললেন যে এই রেল কোয়ার্টারগুলো ফাঁকা অবস্থায় ভেঙে ফেলা হচ্ছে বা একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে কিন্তু গত কয়েক বছর ধরে এইসব জায়গায় অনেক অসামাজিক কাজকর্ম হচ্ছে। আমি নিজে যখন মিডিয়াতে ছিলাম আমি অনেক এগুলো তুলে ধরেছি, সেই অসামাজিক কাজকর্ম। অনেক জায়গায় মৃতদেহ পাওয়া গেছে এবং সেই নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে রেল কোয়ার্টারের মধ্যে। আরও অনেক অসামাজিক কাজকর্মের খবর আমাদের কাছে ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম রেলের জমিতে অন্তত একটা কেন্দ্রীয় প্রকল্প হতে পারত। সেই আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন এসে যায় যে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল দ্বারা পরিচালিত এবং কেন্দ্র সরকার বিজেপি দ্বারা পরিচালিত, এবার মানুষের উন্নয়নের মাঝে যদি দুই দলের সংঘাত হয়, সেখানে আপনার তরফ থেকে রেলের এলাকায় কোনো কাজ করানো বা সেটা তদবির করা, সেটা কতখানি সম্ভব হবে আপনার পক্ষে? না, যথেষ্ট সম্ভব হবে, কারণ চেষ্টা করব। দেখুন, উন্নয়ন করতে গিয়ে যদি রাজনীতিকে কোন কেন্দ্র সরকার কোন রাজনৈতিক দল দ্বারা পরিচালিত, এটা কখনোই সামনে আসা
উচিত নয়। আমি সবসময়তেই বিশ্বাস করি কেন্দ্র রাজ্যের পারস্পরিক সম্পর্ক ভালো থাকলে কাজ হতো, কিন্তু এখানে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার বিষয় বারবার চলে এসছে। এবং সবচেয়ে বড় কথা, যেখানে আপনার সম্ভব কেন্দ্র একাই কাজটা করতে পারে, সেখানেও কিন্তু কেন্দ্র সরকারের কিছু দায়বদ্ধতা চলে আসে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং এমএলএরা সবসময় অভিযোগ করে থাকে যে দলের আর কি দলের তো রাজ্য সরকার জমি দিচ্ছে না বা নানান অসুবিধা আছে, এই জন্য আমরা কাজ করতে পারছি না। ঠিক আছে, যদি এই অভিযোগটা করে থাকে, এর মধ্যে সত্যতা থাকে, সেটা হতে পারে, সে অভিযোগ করতেই পারেন। কিন্তু আমি বলছি, যেখানে এই অভিযোগ না তুলেই কাজ করা যেত, তার মানে হচ্ছে, ধরুন এখানে আমাদের কেন্দ্রীয় সরকারের, যদি আপনি এটাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেন বিজেপির পরিচালিত, তাহলে সেই ভারতীয় জনতা পার্টির 5টি এমএলএ আলিপুরদুয়ার থেকে জিতেছিল, সাংসদ জিতেছিল 2019 সালে, পরবর্তীকালে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হলেন। তা সেক্ষেত্রে রাজ্য সরকারের উপর নির্ভর না করেও কেন্দ্রের জমিতেও তো কেন্দ্রীয় প্রকল্প হতে পারত। আচ্ছা শোনবাবু, এর মধ্যে একটা খুব রেলিভেন্ট কোশ্চেন হয়ে যায় যে আলিপুরদুয়ার থেকে 5 জন এমএলএ, একজন সাংসদ, পাশের জেলা থেকে ওই রকম সংখ্যায় একজন সাংসদ, 10, 11, 12, এদিকে জলপাইগুড়ি আছে। আমাদের উত্তরবঙ্গের উন্নতির জন্য, দার্জিলিংও আছে, উত্তরবঙ্গের উন্নতির জন্য আপনারা কি কখনো কোনো কমন প্ল্যাটফর্মে গিয়ে কোনো আলোচনা বা এই ধরনের কিছু করেছিলেন? কারণ উত্তরবঙ্গের মানুষ জানতে চায় যে এত দেওয়া সত্ত্বেও উত্তরবঙ্গ কেন বঞ্চিত হয়ে আছে, বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার জেলা। দেখুন, আজকে বিধানসভায় আমি আপনাকে একটা ঘটনা তুলে ধরি। তখন বিধানসভাতে আমি বিরোধী হিসেবেই আমি ভূমিকা পালন করছি। সেখানে আমি 2-1টা ক্ষেত্রে সরব হয়েছিলাম। আপনারা সকলেই সবাই জানেন যে প্রতি বছর বর্ষাকালে আপনার ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর যে তীব্র জলস্রোত, তাতে আমাদের গোটা আলিপুরদুয়ার ডুয়ার্স এটা নদী ভাঙনের কবলে পড়ে, বন্যার কবলে পড়ে। প্রতি বছর বর্ষায় আমাদের আতঙ্কে থাকতে হয় যে ভুটান পাহাড় কখন জল ছাড়ছে, কখন নদীতে জল চলে আসবে, আর কখন আমাদের 93 সালের সেই ভয়াবহ অভিজ্ঞতাটা ফিরে আসবে। এই কারণেতে আমি ওইখানে বিধায়ক নির্বাচিত হওয়ার পর আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের মানুষের জন্য ভারত ভুটান যৌথ নদী কমিশনের দাবি জানিয়েছিলাম। তখন আমরা জানতে পারি এবং আমরা সকলেই এটা জানি যে নদী বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে। তো ভারত ভুটান যৌথ নদী কমিশনের কথা বলতে গিয়ে বিধানসভায় স্পিকার এবং সবাই বললেন যে এটা ক্ষেত্রে ভারতের আর ভুটানের দুটো দেশের ব্যাপার আসছে, এবং এইখানেতে শুধু এখানে না, গোটা পশ্চিমবঙ্গের গঙ্গা থেকে সব কিছু নদীর ব্যাপক ভাঙন আছে, মালদা, দিনাজপুর সব জায়গায় নদী ভাঙন আছে। এই নদী ভাঙনের জন্য আমাদের ভারত সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা কথা বলা দরকার। একটা সর্বদলীয় প্রতিনিধি দলের একটা ওখানে ঠিক হলো। সেখানে সেই সময়ে বিধানসভার পরিষদীয় দলনেতা শাসক দলের শোভনদেব চট্টোপাধ্যায় তখন ছিলেন। তিনি একটা প্রস্তাব দিলেন যে একটা সর্বদলীয় একটা প্রতিনিধি দল আমরা যাই, ভারতীয় জনতা পার্টির এমএলএ থেকে কিছু প্রতিনিধি থাকুক, শাসক দল থেকে প্রতিনিধি থাকুক। সংখ্যাও ঠিক হয়ে গেল। আমি নিজে তখন বিরোধী দলে ছিলাম, আমিও খুব উৎসাহিত হলাম, যাক তাহলে দিল্লিতে গিয়ে একটা জায়গায় সবাই মিলে বসা যাবে। কিন্তু দেখুন, আজকে আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সেই জিনিসটা বাস্তবায়িত হয়নি। কারণ তখন আমি দেখলাম যে সেই সময় আমাদের বিরোধী দলনেতা যিনি ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি এটা পত্রপাঠ নাকচ করে দিলেন এবং নাকচ করে বললেন যে না, এই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে বা রাজ্যের কোনো শাসক দলের এমএলএর সঙ্গে এই ব্যাপারে আমরা কোনো একসঙ্গে প্রতিনিধি দলে যাব না। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, এর মধ্যে শাসক বিরোধী রাজনীতিটা চলে আসলো, কিন্তু ক্ষতিটা তো আমাদেরই হলো। যদি আজকে ভারত ভুটান নিয়ে একটা আলোচনা করার সুযোগ দিল্লিতে গিয়ে আমরা পেতাম, তাহলে এই ভুটানের নদীর এই জলস্ফীতি, সেটাতে তো কোনো নদীর বন্যা তো আর মানুষ দেখে না, ধর্ম দেখে না, রাজনীতি দেখে না। একদম। আচ্ছা, যেমন আমরা জানি যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যবে থেকে হলো NHAI, তবে থেকে কিন্তু এই ন্যাশনাল হাইওয়েগুলোর খুবই উন্নতি হচ্ছে। আমাদের চা বাগান, আমরা ছোটোবেলার থেকেই, তুমিও এখানে, আমিও এখানকার ছেলে, প্রথম থেকেই দেখছি যে একটা সমস্যা। কিছু রাজনীতি হয়, কখনো ঠিক হয়ে যায়, কখনো বোনাস হয় না। তাহলে এই চা বাগানগুলো নিয়ে ন্যাশনাল ট্রি গার্ডেন অথরিটি অর ন্যাশনাল ট্রি গার্ডেন বোর্ড, এরকম একটা অথরিটি না হওয়া কি প্রয়োজন? কি মনে হয় যে এই যা কিছু ডিসিশন নেওয়া হবে কলকাতা থেকে নেওয়া হবে, যা কিছু ডিসিশন নেওয়া হবে দিল্লি থেকে নেওয়া হবে, সেটা কেন এই উত্তরবঙ্গের কোনো একটা এমন জায়গায় হবে না যেখানে ন্যাশনাল টি অথরিটি অফ ইন্ডিয়া
এরকম একটা কিছু হতে পারে, এরকম কিছু ভাবনা আছে কি মনে হয়? তাহলে কিন্তু অনেক সহজ হবে কাজ। না, এরকম আছে তো। আমাদের তো আমরা সবাই এটা আমাদের একটু জানা জানা দরকার যে চা বাগানের জন্য কিন্তু ইন্ডিয়ান টি বোর্ড আছে। ইন্ডিয়ান টি বোর্ড কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে পরিচালিত হয় এবং এই চা বাগান বিষয়টা কিন্তু একা রাজ্য সরকারের নয়, এবং এটা কেন্দ্র রাজ্য যৌথভাবে পরিচালিত হয়। কারণ এটা একটা মানে খুব বড় ইন্ডাস্ট্রি এবং সেক্ষেত্রে অনেক বৈদেশিক মুদ্রা চায়ের থেকে আমাদের দেশ মানে এটা আমদানি করে বা চা রপ্তানি আমরা করি। না, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে যেটা স্থানীয় সমস্যা, অর্থাৎ আমাদের ডুয়ার্স তরাই আসামেও আছে, দার্জিলিং আছে, তো এই যে অথরিটিটা আমাদের এইখানকার সমস্যা এইখানকার মানুষদের নিয়ে সলভ করা হোক না। দিল্লি বা কলকাতা কিন্তু খুব একটা বুঝবে না ব্যাপারটা। এইখানকার মানুষ, এইখানকার জনপ্রতিনিধিদের নিয়ে, সে যে পার্টিরই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস। আবারও মানে তুমি যেটা বললে আর কি, যে মানুষের উন্নয়নই শেষ কথা, মানুষের উন্নয়নই। তো সেরকম একটা অথরিটি হলে আমার মনে হয় এইখানকার মানুষ এইখানকার দাবিগুলো তুলবে এবং সেটা সেইভাবে স্যাংশন হয়ে আসবে। এরকমভাবে যদি কোথাও সুযোগ পাও তো তুলবে। একদমই তাই, এটা ঠিক কথাই যে আমাদের এই যে তরাই ডুয়ার্সের একটা এত বড় এলাকা আছে, এই এলাকাতে তো অনেক বিধানসভা পড়েছে, তারপর এখানে লোকসভা ক্ষেত্রও আছে। এটা ঠিক, এখানকার যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা যদি এই এলাকার মানুষকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাদেরকে কিন্তু এখনও এই চা বাগানের বিষয়টির সঙ্গে সেইভাবে মানে যুক্ত করা হয়নি। একদম হ্যাঁ, আমি সেটাই বলছি, সেটা যুক্ত করা হয়নি। এটা কি হয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের তরফে একদিকে টি বোর্ড, একদিকে পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট শ্রম দপ্তর, তারা তাদের মতন করে দেখছে। টি বোর্ড তাদের ভূমিকা কতটা পালন করছে সেই নিয়ে প্রশ্ন থাকছে। এবার এই চা বাগান অনেক ক্ষেত্রে যখন দুর্বল হয়ে যাচ্ছে, তখন সব ক্ষেত্রেই কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা প্যাকেজের মানে একটা মানে দাবি উঠে আসছে। তোমার কি মনে হয় যেটা চা বাগানের যে সমস্যাটা, এটা অনেকটা সমন্বয়ের অভাব? সমন্বয়ের অভাব তো আছেই, সমন্বয়ের অভাব আছে, এবং এখানে মানে একটা নির্দিষ্ট কার কি দায়িত্ব সেটাও কিন্তু সঠিকভাবে আমার মনে হয় খুব পরিষ্কার করা নেই জিনিসটা। টি বোর্ড তাদের কি ভূমিকা পালন করছে, টি প্ল্যান্টেশন অ্যাক্ট আছে, যে টি প্ল্যান্টেশন অ্যাক্ট অনুযায়ী শ্রমিকদের যে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা। চা বাগান তো আপনারা জানেন ওভারঅল এটা একটা ব্যক্তিগত মালিকানায় চলে, চা বাগান তো সরাসরি সরকারের নয়। সরকার কিছু কিছু চা বাগান অধিগ্রহণ করেছে, রাজ্য সরকার, কিন্তু এটা একটা ইন্ডিয়ান টি বোর্ড আছে এবং টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন আছে, একটা বেসরকারি শিল্পক্ষেত্র বলা যায়। এবং সেক্ষেত্রে কিন্তু মানে বাণিজ্য মন্ত্রক, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক কিন্তু এটার দেখভাল করতো এই বিষয়টি নিয়ে। কিন্তু এখানে কিন্তু যত দিন যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ এই চা বাগানের ক্ষেত্রে কিন্তু দিনকে দিন কমে আসছে, এবং এই কমে আসাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। কারণ আলটিমেটলি কিন্তু চাটা আমাদেরকে বিদেশে রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা আমদানি করি, মানে পেতে পারি। আচ্ছা, এই যে পেভার্স ব্লকটা হচ্ছে, তার ওখানে দেখি অনেকগুলো ইলেকট্রিকের পোল আছে, এগুলো না সরলে তো মানুষের যাতায়াত করতে অসুবিধা হবে, এবং পরে যদি ডিভাইডার হয় সেক্ষেত্রে মানুষের অ্যাক্সিডেন্টও হতে পারে। তো সেই বিষয়ে কি? না, এটা ঠিক কথাই। আমরা আবার রাস্তায় ফিরে আসলাম। এই যে পেভার্স ব্লক লাগানো হচ্ছে, রাস্তা সম্প্রসারণ হচ্ছে, এটা প্রাথমিকভাবে হচ্ছে, এবং যত তাড়াতাড়ি এই কাজটা করা হয়েছে তাতে ইলেকট্রিকের পোল এখনও সরানো যায়নি, ইলেকট্রিকের পোস্ট আছে। এবার আপনারা জানেন ইলেকট্রিক পোলটা আবার আলাদা ডিপার্টমেন্ট আছে, বিদ্যুৎ দপ্তর আছে, সেখানে ওয়েস্ট বেঙ্গল WBSEDCL একটা কোম্পানি আছে, তাদের কিন্তু আবার এই পোল সরাতে হলে সেখানে আবার একটা টেন্ডার প্রক্রিয়া আছে, যেটা আমরা জানি বা জানতে পেরেছি। সেই টেন্ডার প্রক্রিয়া হবে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট পূর্ত দপ্তরের কাছ থেকে আবার সেই পোল সরানোর টাকা তারা এস্টিমেট দেবে এবং তারপর পোল সরবে। এটা প্রথমে সরে গেলে ভালো হতো, কিন্তু যেহেতু আগে এই কাজটা জরুরি ছিল, সম্প্রসারণের কাজটা, তাই এটা করা হয়েছে, এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে ইলেকট্রিক্যাল পোলটা সরিয়ে নেওয়া হবে। আপনারা শুনলেন আলিপুরদুয়ারের MLA শ্রী সুমল কাঞ্জিলালের সাক্ষাৎকার। রাস্তা নিয়ে এবং বিভিন্ন বিষয়ে আমরা চলে গেলাম। যেটা নিয়ে ওনার আক্ষেপ ছিল যে আমি কাজ করতে পারছিলাম না, আর শুরু থেকে যেহেতু আমি সুমনবাবুর সাথে যুক্ত ছিলাম এবং এখনও আমার বিভিন্ন বিষয়ে ওর সাথে কথা হয় এই উন্নয়নমূলক, বিশেষ করে আলিপুরদুয়ার জংশন এলাকা, উনি কাজ করছেন, ওনার জন্যই আজকে এই দুদিকে 2 মিটার রাস্তা, 2 মিটার রাস্তা বাড়লো। আগামী দিনে হয়তো ডিভাইডার হবে, এবং দীর্ঘদিনের 40-50 বছরের মানুষের যে একটা বঞ্চনা, যে এই আসাম গেট থেকে আলিপুরদুয়ার জংশন অবধি কোনো বাতি ছিল না, পথবাতি ছিল না, সেই পথবাতিও কিন্তু উনি
করলেন। 35টি সোলার ল্যাম্প উনি বসালেন রাস্তার দুপাশে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং জয়গাঁও মিরার্স থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জয়গাঁও মিরার্স তরফ থেকে আলিপুরদুয়ার, সঞ্জীব বাসু, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।